প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সামাজিক দূরত্ব মেনে চলছো, নিয়মকানুনও মেনে চলছো। আমিও ভালো আছি। লাউডার বাণীশান্তা অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। যেহেতু তোমরা জানো, আমার ঘর আমার স্কুল সরকার একটা ঘোষণা দিয়েছে, সেই ধারাবাহিকতায় চলমান আছে ক্লাসগুলো। তো আমি আবারও নবম দশম শ্রেণীর ভূগোল নিয়ে হাজির হয়েছি। আমি শ্যামলী রায়, সহকারী শিক্ষক, লাউডার বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়। তো আমরা সরাসরি বোর্ডে যাব। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমি একটা সৃজনশীল প্রশ্নচিত্র অঙ্কন করেছি। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে ভূগোল ও পরিবেশের ষষ্ঠ অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে আলোচনা করছি। তো তোমরা ঝটপট খাতা কলম নিয়ে লেখো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। প্রথমে চিত্রটা দেখাতে চেষ্টা করেছি। এটা একটা মহাসাগর এবং এই সাগরগুলো এখান থেকে কোন প্রান্ত বা কোন দেশ আছে তিনটে পয়েন্ট ইন্ডিকেট করছে, পি, বি আর এ। এখান থেকে একটা একটা সাগর। তো শুরুতে আমরা জানবো মহাসাগর, সাগর এগুলো কি বা কাকে বলে। মহাসাগর কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। উন্মুক্ত বিশাল লবণাক্ত জলরাশিকে আমরা বলছি উন্মুক্ত বিশাল লবণাক্ত জলরাশিকে বলা হয় মহাসাগর। তো মহাসাগর, তারপর সাগর, উপসাগর, এরকম তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীতে কয়টা মহাসাগর আছে, মহাদেশ আছে। তো ঠিক আছে, আজকে আমি এই মহাসাগর বা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। সমুদ্র তলদেশের ভূমিরূপ ব্যাখ্যা করতে গেলে সমুদ্রের তলদেশ অর্থাৎ সাগর, মহাসাগর, এর নিচে কেমন, ভূমিরূপটা কেমন, এর জলটা কেমন, এ নিয়ে একটু শোনো। সাগর, মহাসাগর, উপসাগরের নিচে অনেক সমতল ভূমি, পাহাড় পর্বত আছে। তোমরা হয়তো অবাক হবে। আসলে অবাক হওয়ার কিছু নেই। বৈজ্ঞানিকদের সাধনালব্ধ জিনিস যা আমাদের সামনে আসছে, তোমরাও জানো, আমরাও জানছি। এই সাগরের বা মহাসাগরের তলদেশ কিন্তু সমতল নাই। কোথাও বিধিখাত আছে, কোথাও অসমতল আছে, তাই না? এই জলরাশি 97% মহাসাগর, সাগর, উপসাগরের মাধ্যমে পাই। আর যে 3% এটা পুকুর, হ্রদ, খাল, বিল থেকে। এই জন্যই মহাসাগরের জল লোনা হয়ে থাকে। 19 শতাব্দীতে এই সন্ধান গেছে যে এখানে 2 প্রকারের জল পাওয়া যায়, একটা লবণ, একটা সমুদ্রের তলদেশে 1.475 অর্থাৎ 1.475 মিটার এর তলদেশে যে শব্দ তরঙ্গ হয়, সেটাও তোমরা জানো যে পুরাকালে ব্যবসা বাণিজ্যের জন্য যখন নাবিকরা জাহাজে করে যাইত, তখন জাহাজে যে বসে সমুদ্রের গভীরতা মাপার জন্য লম্বা একটা দড়ির মাথায় ভারী একটা লট টুকরো বাঁধে তলদেশে ফেলাই দিত এবং ওইভাবে সমুদ্রের গভীরতা মাপত। বর্তমান বৈজ্ঞানিক যুগে সমুদ্রের গভীরতা মাপা থার্মোমিটার দিয়ে যে শব্দ তরঙ্গ 1.475 মিটার নিচে যায়, আবার ফিরে আসে। তাহলে এখানে সমুদ্র তলদেশের 2 ভাগে ভাগ করেও দেখানো হয়েছে। যা সমুদ্র তলদেশের ভূমিরূপ, এটা তোমরা কিছুটা অনুধাবন করতে পারলে আর বইয়ের সঙ্গে সংযোগ রাখবা, তাহলে বিস্তারিত জানতে পারবে। এরপরে আমি একটা দেখাতে চাচ্ছি এই স্থানে পানির প্রবাহ স্থলভাগের উপর কিরূপ প্রভাব ফেলে। এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে। যে স্থান
তোমরা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটাকে আমি ইন্ডিকেট করে রাখছি। স্থানের পানির প্রবাহ স্থলভাগের উপর কিরূপ প্রভাব ফেলবে সেটা তোমরা জানতে পারবে। তো এই চিহ্নিত স্থানটি আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত। তোমরা জানো আফ্রিকা একটা মহাদেশ, এশিয়া মহাদেশ। তাহলে আফ্রিকাটাকে বোঝানোর জন্য আমি এখানে এই ইংরেজি অক্ষরটা দিয়েছি। চিহ্নিত স্থানটি আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে সবসময় শীতল স্রোত প্রবাহিত হয়, আর এই স্রোত স্থলভাগের উপর দিয়ে যখন আসে তখন এর প্রভাবে জায়গাটা ঠান্ডা বা শীতল হয়। অর্থাৎ শীতল স্রোত যেসব স্থানে উষ্ণপ্রবণ অঞ্চলের কাছ দিয়ে যায় বা পাশ দিয়ে যায় সেখানটাও শীতল স্রোত থাকে বা শীতলতা সৃষ্টি করে। যেমন চিত্রে এই স্থানের পাশে আফ্রিকা মহাদেশ। এই মহাদেশটিতে উষ্ণ অবস্থা বিরাজ করে, কিন্তু শীতল স্রোত প্রবাহের কারণে এই মহাদেশটি উষ্ণ অবস্থা বিরাজ করে, কিছু অঞ্চলে শীতলতাও বৃদ্ধি করে। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কিছু অঞ্চলের উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের উপর দিয়ে নিকটবর্তী অঞ্চলও শীতল থাকে। এরপরে ল্যাব্রাডর স্রোত কানাডার পূর্ব উপকূলে একই কারণে শীতল। কামচাটকা স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের শীতলতা বৃদ্ধি করে। শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে তাই স্থলভাগের জলীয় বাষ্পে থাকে না। বৃষ্টিপাত না হয় ওইসব অঞ্চলের কৃষিকাজ ভালো হয় না। সুতরাং দেখা যায় এই স্থানের উল্লেখিত শীতল স্রোতটি স্থলভাগের উপর দিয়ে যাওয়ার ফলে কৃষিকাজের তেমন সফলতা পাওয়া যায় না এবং অধিক উষ্ণ অঞ্চল শীতলতা প্রাপ্ত হয়। তাহলে আমরা জানলাম যে এই অঞ্চলটা কি। এরপরে আমরা দেখবো পি আর বি। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ পি আর বিটাকে আমি কোথায় চিহ্নিত করেছি বা ইন্ডিকেট করে রাখছি। চিত্রে পি বি স্থানের পানিরাশি স্রোতের আবর্জনা লক্ষ্য করা যায়, কারণ তোমরা জানো সাগরে সবসময় ঢেউ তরঙ্গ হয় এবং আটলান্টিক মহাসাগরের যে শৈবাল সাগর আছে, অর্থাৎ শৈবাল সাগরটা কি যেখানে ডালপালা বিভিন্ন আবর্জনা জমে স্রোতহীন অবস্থার সৃষ্টি করে, সেইটা হচ্ছে শৈবাল সাগর। তাহলে এই সমুদ্রের স্রোতের আবর্তনে না হলে বাণিজ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ত। পি ও বি চিহ্নিত স্থান দিয়ে সমুদ্রের পানি আবর্তনের ফলে অস্ট্রেলিয়া থেকে আফ্রিকায় সমুদ্রগামী জাহাজ চলাচল করে। আবার আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ায় জাহাজ চলাচল করে। পণ্য সামগ্রী সহজেই এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া হয়। যদি পি ও বি স্থানদ্বয়ে এক সমুদ্রের পানির আবর্তন না হতো তবে ওই সব অঞ্চলের মধ্যে পণ্য সামগ্রী আনা নেওয়া করা যেত না, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করতে পারত না। আবার শীতকালে দক্ষিণ পূর্ব এশিয়ার জাহাজগুলো রপ্তানি সামগ্রী নিয়ে উত্তর পূর্ব মৌসুমী স্রোতের সাহায্যে রপ্তানি সামগ্রী উত্তর পূর্ব মৌসুমী স্রোতের সাহায্যে প্রভৃতি দেশে, আরব, ইরান, এই সমস্ত দেশ পৌঁছাতে পারে এবং গ্রীষ্মকালে স্রোতের গতি পরিবর্তিত হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোতের উৎপত্তি হলে স্রোতের অনুকূলে আমদানি সামগ্রী নিয়ে ফিরে আসত। কিন্তু পি ও বি স্থানে উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওইসব স্থানের সাথে সম্পৃক্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে প্রচুর কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে।
ও কৃষিজাত পণ্য রপ্তানি করে, কিন্তু ওইসব স্থানে সমুদ্রের আবর্তন না হলে বৃষ্টিপাত হতো না, কৃষি পরিবর্তনও মানে রপ্তানি করা যাইত না। সুতরাং বলা যায় পি ও বি চিহ্নিত স্থানের পানি রাশির আবর্তন না হলে ওই সব স্থানের সাথে সম্পৃক্ত স্থলভাগগুলোর সাথে কোনো প্রকার বাণিজ্যের প্রসার লাভ করতে পারত না। তাহলে আমরা আজকে যে বায়ুমণ্ডল স্রোত নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই স্রোতটা তোমরা একটু হলেও বুঝতে পারছো এবং বাকিটা তোমরা বইয়ের সঙ্গে একটু সম্পৃক্ত রাখো, কারণ করোনাকালীন সময় তো তোমরা সবাই ঘরে অবস্থান করছো, আর স্কুল খুললেই তো এত বার্ষিক পরীক্ষা। তা তোমরা সবাই ভালো থাকো, সামাজিক নিয়ম কানুন মেনে চলো। ধন্যবাদ সবাইকে।